প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা। টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুর রহমান। দর্শক, আমরা প্রতিদিনের তথ্য বা গুরুত্বপূর্ণ যে তথ্যগুলো আছে সেগুলো নিয়ে অনুষ্ঠানে আলোচনা করি এবং আপনাদের মতামতগুলো আমরা জানার চেষ্টা করি। আপনারা যেখানে যেভাবে দেখছেন সোশ্যাল মিডিয়াতে আপনারা শেয়ার করবেন এই অনুষ্ঠান সবার কাছে তথ্য পৌঁছে দেওয়ার জন্য। তা আমরা আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে আমি কিছু অংশ বলতে চাই। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সংকটাপন্ন এবং আমরা জানি যে কিছুক্ষণের মধ্যেই তাকে নিয়ে যাওয়া হতে পারে। অর্থাৎ বাংলাদেশে কাতার এয়ারওয়েজের যে সুপার বাস অর্থাৎ এয়ার অ্যাম্বুলেন্স সেটা প্রস্তুত করা হয়েছে এবং লন্ডনে চলে যাবেন, এরকম একটি খবর আছে। এছাড়া ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের আক্রমণ কি আসন্ন, এই বিষয় নিয়েও আমরা কথা বলবো। এখন আমরা সবার আগে জনাব নাজুল হাসানের কাছে চলে যাব নিউজের আপডেট জানতে। ধন্যবাদ আরিফ এবং ধন্যবাদ টাইম টেলিভিশনের সকল দর্শক শ্রোতা এবং প্যানেলিস্ট সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ বৃহস্পতিবার ডিসেম্বর মাসের 4 তারিখ। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে $200 মিলিয়ন নগদ এবং তার 100 জন সহযোগীর জন্য অ্যামনেস্টি চেয়েছিলেন, যাতে তাদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো ব্যবস্থা গ্রহণ না করে। তার বিনিময়ে তিনি ভেনেজুয়েলা ছেড়ে যেতে রাজি হয়েছিলেন এবং এমনকি তিনি কোন দেশে যাবেন এই বিষয় নিয়েও শেষ পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার যে 15 মিনিটের বৈঠক হয় সেই বৈঠকে দেন দরবার হয় কিছুক্ষণ। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প চীন এবং রাশিয়ার নাম উল্লেখ করেছিলেন যে দেশগুলোতে মাদুরো যেতে পারেন, কিন্তু মাদুরো সে দেশে যেতে চাননি। মাদুরো যেতে চেয়েছিলেন কিউবাতে। মাঝখানে সমঝোতার প্রস্তাব হিসাবে কাতারের নাম উঠে আসে, কিন্তু সেই সিদ্ধান্ত গ্রহণের আগেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং জানিয়ে দেন যে মাদুরোকে যুক্তরাষ্ট্র অ্যামনেস্টি দিতে প্রস্তুত রয়েছে, $200 মিলিয়ন হয়তো দেবে, কিন্তু মাদুরির যে 100 জন সহযোগী ভেনেজুয়েলার প্রেসিডেন্টের এবং যারা যুক্তরাষ্ট্রে মাদক পাচারের সাথে তার যে গ্যাং, সেই গ্যাং এর সাথে যারা সম্পৃক্ত, সেই 100 জনকে যাদের অ্যামনেস্টি চেয়েছিলেন মাদুরো, সেটি যুক্তরাষ্ট্র রাজি হবে না এবং সেই পর্যায়ে দুজনের টেলিফোন সংলাপ বন্ধ হয়ে যায় এবং মাদুরো তার $200 মিলিয়ন পাওনা থেকে বঞ্চিত হয়ে যান এবং যুক্তরাষ্ট্রের সাথে সেই ছিল শেষ সংলাপ প্রেসিডেন্ট মাদুরোর সাথে এবং কোনো সমঝোতা এরপরে হয়নি। প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে নির্দেশ দিয়ে রেখেছেন সম্পূর্ণ প্রস্তুত থাকার জন্য। পরবর্তীতে যে কোনো ব্যবস্থা গ্রহণে যুক্তরাষ্ট্র প্রস্তুত। যদিও প্রেসিডেন্ট মাদুরো তার অবস্থার পরিবর্তন করেছেন কিনা সে বিষয়ে এখনো জানাননি, যে তিনি তার 100 জন সহযোগীর পরিবর্তে শুধু তিনি এবং তার পরিবার সদস্যরা নিরাপদে ভেনেজুয়েলা ত্যাগ করতে পারবেন সেই অবস্থায় তিনি আছেন কিনা সেটি অবশ্যই এখনো জানা যায়নি। তবে তার 100 জন সহযোগীর অ্যামনেস্টি চাইতে গিয়েই তিনি মূলত প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে তার সংলাপটি বন্ধ হয়ে যায়। যাক, এই হচ্ছে সর্বশেষ ভেনেজুয়েলার পরিস্থিতি যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের ব্যাপারে। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্ট আজকে সম্মত হয়েছে টেক্সাসের রিপাবলিকানদের প্রস্তাবের সাথে, যে প্রস্তাবে যুক্তরাষ্ট্রের টেক্সাস স্টেটে একটি বিল পাস হয়েছে সম্প্রতি, যে বিলের মাধ্যমে রিপাবলিকান প্রার্থীদের আসন আরো বৃদ্ধি করার ক্ষেত্রে সহযোগিতা পাওয়া যাবে। বিশেষ করে ভোটারদের এমন ভাবে সেখানকার রিডিস্ট্রিক্টিং, যেটাকে সাধারণত জেরিম্যান্ডারিং ল হিসাবে বিবেচনা করা হয় যুক্তরাষ্ট্রে, সেই বিধি অনুযায়ী যুক্তরাষ্ট্র টেক্সাস স্টেটে এখন যেভাবে যদিও রিপাবলিকানদের সংখ্যা গরিষ্ঠতা, কিন্তু সেখানে আসন আরো বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে তারা নতুন নির্বাচনী ম্যাপ তৈরি করেছে এবং সেই নির্বাচনী ম্যাপ তৈরির ব্যাপারে ডেমোক্র্যাটরা এবং আরো স্বাস্থ্য সংশ্লিষ্ট বিষয় যারা সম্পর্কিত তারাও মামলা দায়ের করেছিল এবং সেই মামলাটি শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট আজকে রিপাবলিকানদের পক্ষে মত দিয়েছে। অর্থাৎ রিপাবলিকানরা যেভাবে চেয়েছে টেক্সাসের নির্বাচনী ম্যাপটি তৈরি করতে, ঠিক সেইভাবেই তাদের সেই তৈরি করার সুযোগটি করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। এর ফলে টেক্সাসে ভবিষ্যতে
রিপাবলিকানরা এমন ভাবে আসন বিন্যাস করেছে যে সেখানে বেশিরভাগ আসনেই, যদিও দুই একটি ডেমোক্র্যাট মাঝে মাঝে নির্বাচিত হয়ে যেতেন সেই স্টেটে, সেটিরও বোধহয় এখনো সুযোগ থাকবে না। টেক্সাস সম্পূর্ণভাবেই এই নতুন নির্বাচনী ম্যাপ বিন্যাসের মাধ্যমে পুরো রিপাবলিকানদের আসন সংখ্যা, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যেটাকে আমরা কংগ্রেস বলে থাকি, সেখানে আরো বৃদ্ধি পাবে, এবং যেটি 2026 সালের মিড টার্ম নির্বাচন থেকেই কার্যকর করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য আজকে আরেকটি দুঃসংবাদ, যদিও সেটি হচ্ছে যে ডিপার্টমেন্ট অফ জাস্টিসের মনোনীত নতুন আরেকটি গ্র্যান্ড জুরি, তারা আজকে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে বাড়ির কেনার সময় মর্টগেজ জালিয়াতি কিংবা মর্টগেজে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে মামলা দায়ের করতে অস্বীকৃতি জানিয়েছে নতুন আরেকটি গ্র্যান্ড জুরি। এর আগে আপনারা জানেন, সপ্তাহ কয়েক আগে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে যে ফেডারেল ইন্ডাক্টমেন্টটি, আনুষ্ঠানিক অভিযোগনামা উত্থাপন করা হয়েছিল একটি ফেডারেল আদালতে ভার্জিনিয়ার, সেটিও সেই আদালতের বিচারক নাকচ করে দিয়েছেন। কারণ দেখিয়েছিলেন যারা সেই মামলা দায়ের করেছিলেন তারা সেই মামলা দায়ের করার মতো যোগ্যতা সম্পন্ন ছিলেন না। আর আজকে গ্র্যান্ড জুরি নিজেরাই, দ্বিতীয় গ্র্যান্ড জুরি নিজেরাই অস্বীকৃতি জানিয়েছে যে যে সমস্ত অভিযোগ এবং প্রমাণাদি গ্র্যান্ড জুরির সামনে নিয়ে আসা হয়েছে, তাতে গ্র্যান্ড জুরি মনে করে না যে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের বিরুদ্ধে আরেক দফা ইন্ডাক্টমেন্ট প্রদান করা যায়। অর্থাৎ এই ক্ষেত্রে লেটিশিয়া জেমসের বিরুদ্ধে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্যক্তিগত ক্ষোভ, বিশেষ করে লেটিশিয়া জেমসই একমাত্র অ্যাটর্নি জেনারেল যার মাধ্যমে, কোন স্টেট অ্যাটর্নি জেনারেল যার মাধ্যমে প্রেসিডেন্ট ট্রাম্প আদালতে অভিযুক্ত হয়ে পরে দোষী সাব্যস্ত হয়েছিলেন। এবং এরপর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এবং তার প্রশাসন লেটিশিয়া জেমসের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা হিসাবে এই এই ইন্ডাক্টমেন্ট করেছিলেন তার ভার্জিনিয়ার বাড়ি কেনার সময় মর্টগেজ জালিয়াতি এবং মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে। যাই হোক, শেষ পর্যন্ত দ্বিতীয় গ্র্যান্ড জুরিতেও সেটি টিকেনি সেই মামলাটি। আরেকটি বিষয় যেটি বলার চেষ্টা করছিলাম সেটি হচ্ছে যে যুক্তরাষ্ট্রে বাড়ির দাম আগামী বছর কিছুটা কমতে পারে এবং বাড়ির বিক্রির সম্ভাবনা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তার কারণটা হচ্ছে যে সব সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে নয়, ধারণা করা হচ্ছে, এবং বিশেষ করে রিয়েলটর.কম এর প্রদত্ত তথ্য অনুযায়ী 22টি শহরে যুক্তরাষ্ট্রে, এবং তার মধ্যে নিউ ইয়র্ক সিটি কিন্তু অন্তর্ভুক্ত নয়, 22টি শহরে যুক্তরাষ্ট্রের এই বাড়ির দাম কিছুটা কমতে পারে। তার কারণ ইন্টারেস্ট রেট, অর্থাৎ সুদের হার বর্তমানে যে 6.3% আছে, সেটি কিছুদিন আগে 2000 ছিল 6.6%। সেটি ফেডারেল রিজার্ভের ইন্টারেস্ট রেট অর্থাৎ সুদের হার হ্রাস করার কারণে 6.3% গিয়ে নেমে যেতে পারে, এবং এর ফলে কিছু নতুন ব্যক্তির, নতুন পরিবারের বাড়ি কেনার সুযোগ সৃষ্টি হতে পারে সামান্য ভাবে হলেও, এবং এবং এতে নতুন বাড়ি ক্রেতারা আগ্রহী হবেন বাড়ি কেনার ব্যাপারে, এবং সেটি জানিয়েছে রিয়েলটর.কম এর প্রদত্ত তথ্য অনুযায়ী। এবং এবং তারা আরো জানিয়েছে 2026 সালে রিয়েল এস্টেটের বাজার অনেকটা স্থিতিশীলতার দিকে যাবে, তবে কতটা স্থিতিশীল হবে কিংবা প্যান্ডেমিকের পূর্ববর্তী যে অবস্থা ছিল তাতে ফিরে যাবে কিনা, এমন ধরনের কোন সম্ভাবনার ইঙ্গিত অবশ্য রিয়েলটর.কম এর তথ্যে বলা হয়নি। তবে আরেকটা জিনিস বলা হচ্ছে যে যে তবে বাড়ির সংখ্যাও কিছুটা বাড়বে সুদের হার কমে যাওয়াতে, বাড়ির গ্রাহক ও ক্রেতার সংখ্যাও কিছুটা বৃদ্ধি পেতে পারে। এবং যদিও 2000 এবং 2% বাড়ির দাম কমলো, প্রায় 4.13 মিলিয়ন প্রপার্টি 2026 সালে, অর্থাৎ 4.13 মিলিয়ন, 4.25 মিলিয়ন মতো প্রপার্টিজ 2026 সালে বিক্রির জন্য পাওয়া যেতে পারে, এমন তথ্য রিয়েলটর.কম এ দেওয়া হয়েছে। এবং যেটি ছিল আরেকটি বিষয় বলার চেষ্টা করছিলাম সেটা হচ্ছে আজকে যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন এবং ইউএসসিআই যেটাকে আমরা বলি, যারা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন বিষয়টি দেখাশোনা করে থাকে, ইমিগ্রেশনের বিষয়ে বিভিন্ন সিদ্ধান্ত দিয়ে থাকে, ইমিগ্রেশন রিলিফের ব্যাপার, ইমিগ্রেশন সুবিধার ব্যাপারও, ইউএসসিআইএস, ইউনাইটেড স্টেটস কাস্টমস এন্ড ইমিগ্রেশন সার্ভিসেস, তারা আজকে এক প্রেস রিলিজে জানিয়েছে যে অ্যাসাইলাম প্রার্থীদের, যুক্তরাষ্ট্রে যারা অ্যাসাইলাম প্রার্থী আছেন, তারা এতদিন অ্যাসাইলামের আবেদন করার সাথে সাথে যে চাকরির সুযোগ পাওয়ার জন্য, অর্থাৎ ওয়ার্ক পারমিট যেটাকে আমরা বলে থাকি,
সেটি পাওয়ার জন্য যে আবেদন করে থাকেন, সে আবেদন গ্রহণ করা হলে, গৃহীত হলে 5 বছর মেয়াদী গ্রিন কার্ড, ওয়ার্ক পারমিট প্রদান করা হতো। ইউএসসিএস আজকে সেই সিদ্ধান্তটি বাতিল করে তার 5 বছরের একটানা ওয়ার্ক পারমিট প্রদানের পরিবর্তে 18 মাসের ওয়ার্ক পারমিট প্রদান করার ঘোষণা জানিয়েছে, এবং তারা জানিয়েছে এটি অর্থাৎ 2025 সালের 5ই ডিসেম্বর, অর্থাৎ আজ রাত 12টা 1 মিনিট থেকে কার্যকর করা হবে। এই সময়টাতে যাদের আবেদন বিবেচনার জন্য রয়েছেন, কিংবা যারা আবেদন করেছেন, করবেন, তারা সকলেই এই নতুন বিধির আওতায় আসবেন। কিন্তু এতে অবশ্য বলা হয়েছে, যদিও 2025 সালের 5ই ডিসেম্বর থেকে কার্যকর করা হবে, কিন্তু ইতিমধ্যেই যাদের 5 বছর মেয়াদী ওয়ার্ক পারমিট প্রদান করা হয়েছে, তাদের ব্যাপারে স্পষ্ট করে কোনো নির্দেশনা দেওয়া হয়নি যদিও। কিন্তু এর পাশাপাশি প্রেস রিলিজে যেটি বলা হয়েছে সেটি হচ্ছে যে এই এই লিমিট, এই সীমা, যে 18 মাসের সীমা, কাদের প্রতি কার্যকর করা হবে? তারা হচ্ছে রিফিউজি, যারা এলিয়েন্স গ্রান্টেড অ্যাসাইলাম, অর্থাৎ ইতিমধ্যেই যে সমস্ত এলিয়েনদের, অর্থাৎ যাদের এখন এলিয়েন বলা হয়, আগে আনডকুমেন্টেড বলা হতো, ইউএসসিআই এর সকল প্রেস রিলিজে এখন নন সিটিজেন এবং এলিয়েন বলা হয়। এবং সেটি সেই হিসাবেই তারা আজকে প্রেস রিলিজে উল্লেখ করেছে যে এলিয়েন গ্রান্টেড অ্যাসাইলাম, অর্থাৎ ইতিমধ্যেই যাদের অ্যাসাইলাম মঞ্জুর করা হয়েছে। এবং আপনারা জানেন, অ্যাসাইলাম মঞ্জুর করার পর 1 বছর পর তারা আবেদন করতে পারেন যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হিসাবে গ্রিন কার্ড পাওয়ার জন্য। সেই 1 বছরের মধ্যে যদি কারো ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়, তাদের ক্ষেত্রেও এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। অর্থাৎ অ্যাসাইলাম আপনার মঞ্জুর হয়েছে, কিন্তু আপনার ওয়ার্ক পারমিটটা থাকছে না যতক্ষণ পর্যন্ত না আপনার হাতে গ্রিন কার্ডটি আসছে না। আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, দোজ গ্রান্টেড উইথ হোল্ডিং অফ ডিপোর্টেশন, যাদের ডিপোর্টেশন স্থগিত করা হয়েছে, তাদেরও এই 18 মাসের ওয়ার্ক পারমিটের আওতায় নিয়ে আসা হয়েছে, অথবা যাদের রিমুভাল করার চূড়ান্ত আদেশ দেওয়া হয়েছে তাদের ক্ষেত্রে এটি করা হয়েছে। এবং এটা ওই ধরনের এলিয়েনদেরকেও ব্যাপারও কার্যকর হবে যাদের পেন্ডিং অ্যাপ্লিকেশন রয়েছেন অ্যাসাইলামের। যেমন ধরুন, আপনি অ্যাসাইলামের একটি আবেদন করেছেন, এবং আবেদন করার পর আপনার অ্যাসাইলাম অ্যাপ্লিকেশনটা এখনো পেন্ডিং, সেটি এখনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি, কিন্তু তাদের ক্ষেত্রে এই 18 মাসের ওয়ার্ক পারমিট বিষয়টি কার্যকর করা হবে। এখন যাদের অ্যাসাইলাম পেন্ডিং রয়েছে, অর্থাৎ যারা অ্যাসাইলাম আবেদন করেছেন কিন্তু ইতিমধ্যেই তারা অ্যাসাইলামের চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার আগে 5 বছরের ওয়ার্ক পারমিট পেয়েছেন, তাদের ক্ষেত্রে কিভাবে এটি কার্যকর করা হবে, এই বিষয়টি অবশ্য ইউএসসিআইএস থেকে ব্যাখ্যা করা হয়নি। আরেকটা বিষয় যেটি বলা হচ্ছে যে এবং যারা এই দেশে বিভিন্ন সুযোগ ইমিগ্রেশন নিয়মাবলী মেনে চলে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস চেয়েছেন, তাদের ক্ষেত্রেও এই 18 মাসের ওয়ার্ক পারমিটটি কার্যকর করা হবে সেটিও বলা হয়েছে। এবং যারা সাসপেনশন অফ ডিপোর্টেশন চাচ্ছেন, কিংবা ক্যান্সেলেশন অফ রিমুভাল চাচ্ছেন, এবং যারা লং স্ট্যান্ডিং মানবিক কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের আবেদন করেছেন, তাদের ক্ষেত্রে এই 18 মাসের সময়সীমা কার্যকর করা হবে। নিউ ইয়র্ক সিটি কাউন্সিল আজকে নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের একটি একটি ওভাররাইড বিলে তিনি ভেটো দিয়েছিলেন। সেই ভেটোটি তারা অগ্রাহ্য করেছে, অর্থাৎ ওভাররাইড করেছে। বিলটি ছিল যে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল একটি প্রস্তাব করেছিল যে নিউ ইয়র্ক সিটির যে সমস্ত সাহায্য সহযোগিতা বাড়ি ভাড়ার ক্ষেত্রে আহ, আহ, করে থাকে বাড়ি ভাড়া, এবং সেই সমস্ত বাড়ির ভাড়া বাড়ানোর একটি প্রস্তাব, 40% ভাড়া বৃদ্ধির একটি প্রস্তাব করেছিলেন অ্যাডামস প্রশাসন, মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন। সেই ভাড়া বৃদ্ধির প্রস্তাবের ট্রাম্প এরিক অ্যাডামসের প্রস্তাবের বিরুদ্ধে একটি বিল পাশ করিয়েছিলেন নিউ ইয়র্ক সিটি কাউন্সিল। সেই বিলে ভেটো দিয়েছিলেন মেয়র এরিক অ্যাডামস। আজকে সেই ভেটো ওভাররাইড হয়েছে, অর্থাৎ এর ফলে নিউ ইয়র্ক সিটিতে যারা এই রেন্টাল সুবিধা ভাউচার পেতেন সিটি থেকে বাড়ি ভাড়া প্রদানের সহযোগিতা হিসাবে, তাদের সেই বাড়ি ভাড়া বৃদ্ধি পাচ্ছে না। তারা সেই সহযোগিতা যেটি পেতেন সেটি পেতে থাকবেন, কিন্তু তাদের বাড়ি ভাড়ানোর যে উদ্যোগটি মেয়র এরিক অ্যাডামসের প্রশাসন গ্রহণ করেছিল, সেটি আর কার্যকর তিনি করতে পারছেন না। এটি হচ্ছে এই বিলের মূল বিষয়টি ছিল সেটি।
আরেকটি বিষয় যেটি বলা হচ্ছে, ইতিমধ্যেই অবশ্য 60,000 নিউ ইয়র্ক পরিবার এই ভাউচার প্রোগ্রামের উপর তাদের বাড়ি ভাড়ার সহযোগিতা পাওয়া নির্ভরশীল, এবং এর এর এবং আরো 10,000 মানুষের আবেদন অনুমোদিত হয়ে আছে, কিন্তু বাড়ি না পাওয়ার কারণে তারা এখনো আশ্রয় শিবিরে দিন যাপন করছেন। আপাতত এখানেই শেষ করি, আবার আপনাদের সাথে কথা হবে। আপনারা সবাই ভালো থাকুন। জনাব নাজমুল হাসান, আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো এরই মধ্যে ইউএসসিআইএস এর আপনি তথ্য দিয়ে ফেলেছেন, তো এবং কিছু কিছু প্রশ্নের উত্তরও চলে এসেছে। তো আপনার কাছে আমার একটি প্রশ্ন থাকবে যে আপনি যেটা বলেছেন যে 22টি শহরে বাড়ি ভাড়ার দাম কমতে পারে, তবে অবশ্যই নিউ ইয়র্কের নয়। তো স্বাভাবিকভাবে একটু কি টাইম টেলিভিশনের দর্শকদেরকে বলবেন যে 22টি শহরগুলো আসলে নিউ ইয়র্ক থেকে কত দূরে, কারণ অনেকেরই তো বাড়ি কেনার স্বপ্ন থাকে স্বাভাবিকভাবেই। তবে যেই লিস্টটা দেওয়া হয়েছে তাতে নিউ ইয়র্কের, আমি যতটুকু দেখলাম পূর্ণাঙ্গ লিস্ট অবশ্য সেটির সাইটে এখন উল্লেখ করা হয়নি, 22টি শহরের কথা বলা হয়েছে। তবে এর বেশিরভাগই হচ্ছে মিড ওয়েস্টার্ন স্টেট গুলোতে এবং ছোট ছোট শহরগুলোতে, কোনো মেট্রোপলিস সিটিতে এই বাড়ির স্থান নেই। আপনাকে ধন্যবাদ। এখন সবচেয়ে যে বিষয়গুলো, জনাব ইব্রাহিম খোকন, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি জি, শোনা যাচ্ছে, বল। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। তো স্বাভাবিকভাবেই ইউএসসিআইএস এর যে তথ্য কিছুক্ষণ আগে জনাব নাজমুল হাসান দিয়েছেন, এই বিষয়ে আপনি তো অনেক কিছুই ব্যাখ্যা করেন টাইম টেলিভিশনের এই অনুষ্ঠানে। তো এই বিষয়ে আপনার কোনো ব্যাখ্যা আছে কিনা? স্বাভাবিকভাবেই যে সিদ্ধান্ত 5 বছর থেকে 18 মাসে চলে আসলো, এটা কি আসলে কতটুকু ইতিবাচক নাকি নেতিবাচক বাংলাদেশি কমিউনিটির সহ সবার? অনেক ধন্যবাদ। আপনি আমাকে আজকে যোগ দেওয়ার জন্য যে ধন্যবাদ জানালেন, এটা আমি সচরাচর পাই না। আপনাদের অনেক লোকই তো এটা অনুষ্ঠান পরিচালনা করেন, বাট এনিওয়ে আপনার এই সুযোগে আমি যেমন একটা পেলাম যে নাজমুল হাসান ভাই স্ট্রেট ফরওয়ার্ডই তথ্যটা দিয়েছেন, এবং ঘটনাই তাই। এবং এটা ওই কোন ইতিবাচক বিষয়টা আমেরিকার দেশের জন্য, রাষ্ট্রীয় নিরাপত্তার জন্য হয়তো ইতিবাচক বলা যাবে যে আরো অধিকতর তদন্ত, ব্যাটিং সিস্টেম হবে, এবং বিশেষ করে এই যে দুষ্ট লোকটা আফগানিস্তানের যে দুষ্ট লোকটা গত সপ্তাহে ঘটনা ঘটালো, তার জের ধরে যে নিরাপত্তা, ব্যাটিং সিস্টেম, এইসবের মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে। যখন 18 মাসের এই যে সীমাবদ্ধতা তারা নিয়ে আসলো, এখানে যারা কর্মচারীরা বা শ্রমিকরা আশ্রয় নেন তাদের তো সুবিধা হবে, এবং তাদের বারবার রিনিউ করার জন্য একটা অর্থ ব্যয়, অনিশ্চয়তা, এবং প্রতিবার তদন্তের পর তার এটা কি আবার মানে রিনিউ হচ্ছে কিনা এইসব নিয়ে উৎকণ্ঠা থাকতে হবে। এবং মানে এইসবের মধ্য দিয়ে যারা যান, আমরা জানি যে প্রথমেই তিনি যখন অ্যাসাইলাম আবেদন করলেন, প্রথমে তিনি একটা ওয়ার্ক পারমিট পেলেন, তার এটা প্রথম ধাপ। এই ওয়ার্ক পারমিটটা পেলে মোটামুটি আগে অনেক সময় বিলম্বিত কাজ, মানে এই সমস্ত সিদ্ধান্তের জন্য 8 বছর 10 বছর পর্যন্ত অপেক্ষা করতো। তার মধ্যে তার 5 বছরের মানে ওয়ার্ক অথরাইজেশন থাকলে সে যে কোনো কাজ করতে পারতো। কিন্তু এখন 18 মাসের এই সীমাবদ্ধতা নিয়ে আসাটা এই ধরনের অ্যাসাইলাম প্রার্থী যারা যে কোনো দেশের হোক তাদের জন্য একটা বিরাট সমস্যা হবে। এটা জাস্ট একটা পাওয়ার সুযোগ থেকে যখন বঞ্চিত করা হয়, পাওয়ার সুযোগকে যখন কমিয়ে নিয়ে আসা হয়, এর একটা বিরাট বৈরী প্রভাব মানুষের উপর পড়ে। কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস হচ্ছে যে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাজ কি? নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা। এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা বক্তৃতা দিতে পারি, নানা ধরনের বিশ্লেষণ করতে পারি, কিন্তু অ্যাকশন নিতে হয়তো প্রশাসন কি করবে? দেখবে যে তদন্তের যে সমস্ত ফাঁক ফুকো গলিয়ে মানুষজন এই নিরাপত্তা বেষ্টনী বেরিয়ে আমেরিকার অ্যাসাইলাম পেয়েছে, বা প্রপার বেটিং সিস্টেমের মাধ্যমে আসে, বিশেষ করে গত সরকারের আমলে লক্ষ লক্ষ মানুষ সীমান্ত দিয়ে আসছে, তাদের কোনো সঠিক তদন্ত করা হয় নাই। এখন সভাপতি এইসবের উপর আরো নতুন করে চাপ আসবে। তো এইটা আমি মনে করি এই ব্যাপারে আমরা সবাই সতর্ক থাকবো, এবং সতর্ক হিসাবে বক্তব্য রাখবো। এবং আজকে অবশ্যই এটার পাশাপাশি একটা ভালো সংবাদ যেটা হচ্ছে যে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট থেকে সমস্ত রাষ্ট্র, আমাদের যে এমবেসি গুলো আছে সেখানে ওয়্যার পাঠানো হয়েছে যে আমেরিকায় তো ভিজিট কমে গেছে, ইমিগ্রেশন কমে যাচ্ছে, আবেদন পত্র কমে যাচ্ছে, যে আসা অলিম্পিকে এবং ফুটবল খেলার জন্য যারা আসতে চান বিশ্বকাপ ফুটবলে, তাদের যেন
এক্সপার্টাইট করে তাদের জন্য তাড়াতাড়ি ভিসার ইন্টারভিউ দেওয়া এবং তাদের বিষয়গুলো যেন মানে দ্রুততার সাথে দেখা হয়। তো এটা একটা সুসংবাদ। আগামী বছর 2026 সাল আমরা মানে এখানে ওয়ার্ল্ড কাপ হবে, অলিম্পিক হবে, ওয়ার্ল্ড কাপ হবে, উইন্টার অলিম্পিক হবে, অনেক লোকজন আসতে চান। তাদেরকে 60 দিনের মধ্যে এখন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তল্লাশি করে ভিসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। তো এটা একটা পজিটিভ জিনিস। খালি আমরা নেতিবাচক না করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের একটা ইতিবাচক কথা নিয়ে আমি আমার কথা শেষ করছি। অনেক ধন্যবাদ। আপনি আমাদের সঙ্গে থাকুন, প্রশ্ন কিন্তু আছে। তো এখানে অনেক বিশেষজ্ঞ প্যানেল আছে। আমি এই ইউএসসিআইএস এর সিদ্ধান্ত নিয়ে জনাব নাজমুল হাসান এবং ইব্রাহিম খোকন আপনারা যারা আছেন, আমি যে বিষয়টিকে মনে করছি যে আরেকটু আপডেট করতে চাই আরিফ, আরেকটা ব্যাপারটা আজকে ক্যারোলাইন লেভিট হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি এই বিষয়টা নিয়ে আরো কথা বলেছেন। তার একটি কথা হচ্ছে যে অনেকেই যারা মনে করছেন যে 5 বছরের ওয়ার্ক পারমিট দেওয়ার অর্থ যে 5 বছর যুক্তরাষ্ট্রে হেলে দুলে কাজ করার সুযোগ, সেটি কিন্তু নয়, সেটি কিন্তু কোনো অবস্থাতে নয়। এখানে মিস ইন্টারপ্রিটেশনের কোনো সুযোগ নাই। 5 বছর ওয়ার্ক পারমিট দেওয়ার অর্থ 5 বছর যুক্তরাষ্ট্রে বসবাসেরও সীমা নয়। মূল বিষয়টা যেটি দাঁড়ানো হচ্ছে যে যেটি আগের প্রশাসন, বিশেষ করে বাইডেন প্রশাসন যে কাজটি করেছিল, তারা লোক বলের অভাবে, আমি আবারও বলি, আমেরিকার নিরাপত্তার বিষয়টা ওইভাবে বিবেচনা না করে তারা লোক বল নেই ইউএসসিআইএস এ, লোক বলের অভাবে তারা যেখানে 18 মাসের ওয়ার্ক পারমিট ইস্যু করার, তারা একসাথে 5 বছর করে দিতে, যাতে ওই লোকটাকে না আসতে হতো। আবার অনেকেই জানেন যে এই ওয়ার্ক পারমিট সিস্টেমটাকে অনেকের ইন্টারভিউ 5 বছরও ডাকা হয় না, এমনও সিস্টেম ছিল। 5 বছর 6 বছর ডাকা হয় না। তারা যখন একবার 5 বছর পেয়ে যান, আবার যদি 5 বছর রিনিউ করতে পারেন তাহলে 10 বছর তারা এমনিই থাকতে পারেন। সেই জিনিসটা এই ট্রাম্প প্রশাসন পরিবর্তন করার চেষ্টা শুরু করেছেন, এবং যেই জন্য তারা আজকে বলেছেন সেটি হচ্ছে যে সিকিউরিটি রিজন। এই সিকিউরিটি রিজনটা তাদের চোখে পড়লো যখন একজন আফগান ব্যক্তি 2জন ন্যাশনাল গার্ডকে গুলি করেছেন, তারপরে তাদের মাথায় আসলো এই জিনিসটি। কিন্তু এখন যে বিষয়টি খুব জরুরি সেটি হচ্ছে যে আপনার কাছে 5 বছরের ওয়ার্ক পারমিট আছে ঠিকই, কিন্তু আপনি ইন্টারভিউটা দেখে ফেললো আপনাকে 3 মাসের মাথায়। এবং আপনি জানেন অ্যাসাইলাম ইন্টারভিউ যখন যেখানেই নেওয়া হয় সেখানে এখন আইসের লোকজন আশেপাশে থাকে। তারা যখনই বিচারক কাউকে অ্যাপয়েন্টমেন্ট রিফিউজ করে দেয়, এটা খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য আমি শেয়ার করছি আপনাদের সাথে। যাদেরকে অ্যাসাইলাম অ্যাপ্লিকেশন রিফিউজ করে দেয় মাস্টার হিয়ারিং এর পর, তাদেরকে সাথে সাথে 99% ক্ষেত্রে ডিপোর্টেশনের জন্য প্রসেস করতে ডিটেনশন নিয়ে যাওয়া হয়। এবং বন্ড ব্যবস্থাকে এতটা কঠিন করে ফেলেছে যে গ্রিন কার্ড ধারীরা, তাদের যদি কোনো অসামঞ্জস্য থাকে গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে, কিংবা তাদের গ্রিন কার্ড বাতিল করার জন্য কোনো উদ্যোগ যদি ইউএসসিএস নিয়ে থাকে, সেই সমস্ত ব্যক্তিদেরও বন্ড দেওয়ার ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়েছে। অতএব এই কথাটি মনে রাখা দরকার সবারই, যে 5 বছর মেয়াদী ওয়ার্ক পারমিটের অর্থ এই নয় যে আপনি 5 বছর এই দেশে হেলে দুলে গ্রিন কার্ড ধারী কিংবা নাগরিকদের মতো সুযোগ সুবিধা গ্রহণ করতে পারে। বরং সবারই দৃষ্টি দেওয়া উচিত অভিজ্ঞ আইনজীবীর সাথে পরামর্শ করে তাদের অ্যাসাইলাম কেসটাকে কিভাবে শক্ত করা যায়, তারা কিভাবে অ্যাসাইলাম কেস পেতে পারেন, সেই বিষয়টা চেষ্টা করা উচিত আমি মনে করি। আমি এই যে প্রশ্নটি করতে চেয়েছিলাম তার 70% অ্যান্সার অলরেডি জনাব নাজমুল হাসান আপনি দিয়েছেন। আমি যেটা বলতে চাই আপনাদেরকে যে এই যে ঘোষণার মধ্য দিয়ে আমরা কি বলতে পারি না যে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে এটা খুবই পজিটিভ একটা উদ্যোগ, যে একজন অ্যাসাইলাম প্রার্থী 18 মাসের মধ্যেই তার রেজাল্ট হাতে চলে আসবে। অর্থাৎ রেজাল্ট বলতে বোঝাতে চাই যখন সে অ্যাপ্লাই করলো, ওয়ার্ক অথরাইজেশন পেল, তার সময়সীমা বেঁধে দেওয়া হলো যে তাকে 18 মাসের দেয়া হলো। তার মানে কি এই যে 18 মাসের মধ্যেই তার একটা সিদ্ধান্ত চলে আসতে পারে, কিংবা 18 মাসের মধ্যেই এটার কোনো নিশ্চয়তা নেই। এই নির্দেশনা এই বিষয়ে কোনো নিশ্চয়তা দেওয়া হয় নাই যে আপনার 18 মাসের মধ্যে এটা ফয়সালা করে দেবে। এটা আরো আগেও হতে পারে। এখন তো কোনো ফয়সালা 6 মাসের মধ্যে হয়ে যাচ্ছে কোনটা, কিন্তু এই ঘটনার সাথে, এই ওয়ার্ক অর্গানাইজেশনের সাথে মানে ওই আপনার কখন ফয়সালা হবে এই বিষয়টা ওই নির্দেশনা বলা হবে। যেটা আমি একটু অ্যাড করি এটার সাথে, যে বিষয়টা মূলত এই আজকের নির্দেশনার ফোকাস, সেটা হচ্ছে যে এই ওয়ার্ক অথরাইজেশন ইস্যু করার ক্ষেত্রে প্রপারলি ভেটিং করা হতো না, প্রপারলি যাচাই বাছাই করা হতো না।
এবং অনেকটাই সত্য। তার কারণটা হচ্ছে একজন ব্যক্তি এই দেশে স্থায়ী বাসিন্দা অর্থাৎ গ্রিন কার্ড পাওয়ার ক্ষেত্রে যেই ধরনের যাচাই বাছাই পরীক্ষা নিরীক্ষা হয়, ওয়ার্ক পারমিট ইস্যু করার সময় কিন্তু সেটি করা হয় না। তার কারণটা হচ্ছে ওয়ার্ক পারমিট শুধু আপনার বায়োমেট্রিক্স না হয়, এবং বায়োমেট্রিক্স নেওয়ার পরে একটা স্বাভাবিক ব্যাটিং কোনো রেকর্ড ফেকর্ড তার বিরুদ্ধে আছে কিনা, কোনো হত্যা মামলা টামলা কিংবা কোনোখানে খুন খারাপের অভিযোগ আছে কিনা। যে লোকটি আমেরিকায় নতুন এসেছে, তার আমেরিকাতে খুন খারাপের কি ইতিহাস থাকবে? তার তো আমেরিকাতে খুন খারাপের কোনো ইতিহাস থাকার কথা না। অতএব সেই বিবেচনায় তাকে দিয়ে দেওয়া হতো ওয়ার্ক পারমিটটি, খুব ইজিলি ইস্যু করা হতো। কিন্তু এখন দেখা যাচ্ছে বিশেষ করে আফগান রিফিউজি যারা যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের সাথে আফগানিস্তানের সহযোগিতা করেছিল, তাদের ভিতর অনেকেই যে কথাটি হোমল্যান্ড সিকিউরিটি ডিপার্টমেন্টের প্রধান এবং জাস্টিস ডিপার্টমেন্টের প্রধান বলেছে যে এদেশে আসার পর এরা র্যাডিকালাইজড হয়ে যায়, অর্থাৎ এরা আরো বেশি কট্টর হয়ে যায় সেই তাদের তাদের র্যাডিক্যাল চিন্তা ভাবনার ব্যাপারে। তো এখন আপনি যদি একজন ওয়ার্ক পারমিট পেয়ে যায় এবং যার প্রপারলি ব্যাটিং হয়নি, সে আমেরিকার জন্য সিকিউরিটি রিস্ক, এটা এইবার তারা হাতে নাতে প্রভাব পেল, এবং সেই কারণেই ওয়ার্ক পারমিটের এই বিষয়টি ব্যাপারে কড়াকড়ি আরোপ করা হয়েছে। তার কারণটা আরেকটা কারণ হচ্ছে, আপনি দেখেন ওয়ার্ক পারমিট এবং গ্রিন কার্ড এই দুটোর মধ্যে বেসিক্যালি একটাই পার্থক্য। কি পার্থক্য সেটা? যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন তারা দেশের বাইরে যেতে পারেন না, আর যারা গ্রিন কার্ড পেয়েছেন তারা 6 মাসের কম সময়ের জন্য যুক্তরাষ্ট্রের বাইরে যেতে পারেন। যদিও অ্যাসাইলাম প্রার্থীদের ক্ষেত্রে একটি নিয়ম দীর্ঘদিন ধরে প্রচলিত আছে, অনেক সময় কার্যকর করা হয় না। সেটি হচ্ছে যেটি ইংল্যান্ডে কার্যকর করা হয় কিন্তু যুক্তরাষ্ট্রে সেইভাবে এখনো কার্যকর করা হয়েছে বলে আমি শুনিনি। সেটা হচ্ছে যেই দেশের জেলে গেলে আপনার জন্য বিপদ, আপনার মৃত্যুর আশঙ্কা রয়েছে, সেই দেশে আপনি যেতে পারেন না। কিন্তু এখানে দেখা যাচ্ছে সেই দেশে বিভিন্ন পথ ঘুরে টুরে সেই দেশে যাওয়া যায়। সেই বিষয়টি এখানে কঠোর করা হবে কিনা সেটি সময়ের অপেক্ষা। কিন্তু যে বিষয়টি আমি বলার চেষ্টা করছি যে এই গ্রিন কার্ড এবং ওয়ার্ক পারমিটের বিরুদ্ধে বিষয় এতদিন তেমন কোনো পার্থক্যটি ছিল না। এইবার সেই পার্থক্যটি নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। যদিও আজকে হোয়াইট হাউসে ক্যারোলিন লেভিট বলেছেন যে যুক্তরাষ্ট্রের নন সিটিজেনরা, তিনি গ্রিন কার্ডধারী হন, তিনি এদেশে ট্যুরিস্ট ভিসায় আগত হন, তিনি স্টুডেন্ট ভিসায় আগত হন, তিনি অন্য কোনোভাবে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বসবাস করে থাকেন, অন্য কোনো পদে H-1 ভিসা তো করতে পারেন বৈধভাবে, একমাত্র সিটিজেন ছাড়া বাকি নন সিটিজেন যে সমস্ত ইমিগ্রেশন সুবিধা পেয়ে আসছেন কিংবা পেয়ে থাকেন, সবগুলোই যুক্তরাষ্ট্রের দেওয়া প্রিভিলেজ, কোনোটাই যুক্তরাষ্ট্রে তাদের অধিকার জন্মায় না। এই কথাটি বর্তমান ট্রাম্প প্রশাসনের ইমিগ্রেশন পলিসির অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিক, যেটা আমরা অনেকেই হয়তোবা সেইভাবে অনুধাবন করতে পারি না। এই দেশটি এখন দুইটি ক্লাসে বিভক্ত, একটি সিটিজেন, একটি নন সিটিজেন। নন সিটিজেনের আওতায় গ্রিন কার্ডধারীরাও পড়েন, ভিসা নিয়ে আগতরাও পড়েন, আনডকুমেন্টেডরাও পড়েন, সীমান্ত দিয়ে আসা যারা আছেন তারাও পড়েন, যদিও তাদেরকে এখন এলিয়েন বলা হচ্ছে। কিন্তু এই পার্থক্যটা যত বেশি আমরা অনুধাবন করতে পারবো এদেশের আইন মেনে চলার ক্ষেত্রে, ততটা আমরা সহায়ক ভূমিকায় থাকতে পারবো। আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। অ্যাজাইলেমের যে বিষয়টা, স্বাভাবিকভাবে মানুষের জানা আগ্রহ থাকে, যখনই কোনো নিয়মের পরিবর্তন আসে এটা নিয়ে অনেক দ্বিধা বিভক্তি আসে, সঠিক তথ্য অনেকের কাছে চলে আসে না। আপনারা যেভাবে যুক্ত করলেন একজন আরেকজনের সাথে, এটা অনেক ভালো তথ্য দর্শকরা এই মুহূর্তে যারা টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান দেখছে তারা জানতে পেল। এখন আমি একটু যাব জনাব হাসান ফেরদৌস আপনার কাছে, যে ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের আক্রমণ কি আসন্ন, এই বিষয়ে আপনার কিছু বলা আছে কিনা? অনেক ধন্যবাদ। এই প্রশ্নটা আপনি করবেন আমাদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাহেবকে। তিনি ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তিনি একটি সিক্রেট ডকুমেন্ট সাইন করেছেন ভেনেজুয়েলায় কভার্ট অ্যাকশনের জন্য, গোপন তৎপরতার জন্য। কিন্তু একটা বিষয় আমি গত কয়েকদিন ধরে ভাবছি ইন্টারেস্টিংলি, তা হচ্ছে যে আমাদের প্রেসিডেন্ট একদিকে তিনি শান্তিতে নোবেল পুরস্কারের জন্য উন্মুখ হয়ে আছেন, তিনি গাজায় শান্তি এনেছেন, ইউক্রেনে শান্তি আনবার জন্য তিনি একবার মস্কো যাচ্ছেন, একবার কিয়েভ যাচ্ছেন। আর তার ঠিক পাশাপাশি তিনি ভেনেজুয়েলা, যার সাথে আমেরিকা কোনো যুদ্ধ নেই, ঝগড়া নেই, কোনো রকমের ক্রাইসিস নেই, তিনি সেখানে যুদ্ধের পায়তারা করছেন। কেন? গত কয়েক মাসে কি ঘটেছে, সেপ্টেম্বর থেকে কি ঘটেছে, তা হচ্ছে যে
আমেরিকা সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি পরিমাণ সৈন্য, সমরাস্ত্র, যুদ্ধ বিমান, যুদ্ধ জাহাজ জড়ো করেছে ভেনেজুয়েলার সমুদ্র সীমায়। ইনফ্যাক্ট আমেরিকার সবচেয়ে বড় যে যুদ্ধ বিমান বহনকারী যে জাহাজ জেরাল্ড ফোর্ড, সেটা এখন ভেনেজুয়েলার সীমান্তে। 15,000 সৈন্য সেখানে রেডি। এত লোক নিয়ে তারা কি ভেরেন্ডা ভাজবে না ঠিক যুদ্ধ করবে, কোনো একটা বড় রকমের আক্রমণে জড়িয়ে পড়বে? আমরা জানি 2018 সালে প্রথম ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় তারা একবার ভেবেছিলেন ভেনেজুয়েলা আক্রমণ করার কথা। কেন? আমরা এর আগে একবার আলোচনা করেছি এত আগ্রহ কেন ভেনেজুয়েলা নিয়ে। ভেনেজুয়েলা খুব তেলে সমৃদ্ধ, এখানে প্রায় 400 বিলিয়ন গ্যালন তেল আছে, মোস্ট অফ ইট আনএক্সপ্লোর্ড। কেমন 400 বিলিয়ন? ইনফ্যাক্ট পার হেড হিসাবে বিশ্বের সবচেয়ে তেল সমৃদ্ধ দেশ হচ্ছে ভেনেজুয়েলা। মাদুরো সরকার যখন বুঝতে পেরেছে যে ট্রাম্প সাহেব আমাকে আক্রমণ করবেন এবং তার লক্ষ্য মূলত শুধু তেল নয়, আমাকে সরানো, তখন মাদুরো সাহেব হাত পা ছেড়ে দিয়ে বলছেন যা চান তাই দেবো। তিনি লিটারেলি ব্ল্যাঙ্ক চেক দিয়ে বসেছিলেন এবং একটা চুক্তিতেও পৌঁছে যাওয়ার কথা পর্যন্ত পৌঁছে গেছিলাম আমরা, কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তাতে বাধা দেন এবং তার ফলে এই চুক্তিটা আর কার্যকর হয়নি। ইনফ্যাক্ট গত সপ্তাহেও কিন্তু কথা বলেছেন মাদুরো এবং ট্রাম্প। কি কথা বলেছেন আমরা জানি না। মাদুরো সেখানে আবারও হয়তো অনুরোধ করেছেন, ভাই কি চাও, সবই তোমাকে দেবো, যুদ্ধ করতে এসো না। তো যেটা বলছিলাম, 2018 সালে প্রথমবার যখন ভাবা হয় ভেনেজুয়েলা আক্রমণ করব, তখন মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্ট, যেটাকে এখন বলা হয় ডিপার্টমেন্ট অফ ওয়ার, তারা একটা ওয়ার গেম খেলেছিল কম্পিউটারে, যদি যুদ্ধ হয় কি হবে। এবার দেখা গিয়েছিল যে একটা মহা বিপর্যয় ঘনিয়ে আসবে। ভেনেজুয়েলার পাশে আছে কলম্বিয়া, আশেপাশে অসংখ্য গেরিলারা আছে, যোদ্ধারা আছে, এবং যদি একবার ভেনেজুয়েলায় সামরিক অগ্রাসন ঘটে, তাহলে মাদুরোপন্থী সামরিক বাহিনী পাল্টা আঘাত হানবে। ঠিক যেমন ঘটেছিল ইরাকে। ইরাকের একটা অংশ আমেরিকার পক্ষে, কিন্তু বাকি অংশটা আমেরিকার পক্ষে নয়। যারা লয়াল ছিল তারা পাল্টা আঘাত এনেছিল। আমরা জানি তার ফলাফল কি হয়েছিল, কত হাজার মানুষ, কত মানুষের প্রাণ সেখানে গেছে, আমেরিকার প্রাণ সেখানে গেছে। একই কাণ্ড হতে পারে ভেনেজুয়েলা, এটা আমেরিকানরাই বলেছে, ডিপার্টমেন্ট অফ ডিফেন্স 2018 সালে। শুধু তাই না, তারা বলে যেহেতু এই দক্ষিণ আমেরিকার এই অঞ্চলটার, ক্যারিবিয়ান এই অঞ্চলটার সীমান্তটা অতটা সুচিহ্নিত নয়, পোরাস বর্ডার এটাকে বলি আমরা, তার মানে লোক অনায়াসে যাতায়াত করছে একে অপর থেকে, দেশ থেকে আরেক দেশে। ফলে এই যুদ্ধটা ছড়িয়ে পড়বে এই পুরো অঞ্চলে। শুধুমাত্র যে ভেনেজুয়েলা থাকবে তা কিন্তু নয়, ইট উইল স্প্রেড প্রেটি মাচ পুরো ক্যারিবিয়ানে। সে কারণে তখন এই প্ল্যানটা বাদ দেওয়া হয়েছিল, এই প্ল্যানটা আবার রিভাইভ করা হয়েছে। এটা একটা জিনিস। তো আমি প্রশ্ন করলাম শুরুতে যে কেন উনি একদিকে বলছেন যুদ্ধ শান্তি চান তিনি, আবার অন্যদিকে যুদ্ধ তিনি কেন করছেন। একটা উত্তর আমি পেয়েছি নিউ ইয়র্ক টাইমসে। জর্জ এফ উইল, খুব নামকরা লেখক, সাংবাদিক এবং কলামিস্ট, তিনি একটা কথা বুঝিয়ে বলেছেন আমাদেরকে যে দেখো, আমেরিকার সব বড় প্রেসিডেন্টই কিন্তু কোনো না কোনো বড় যুদ্ধে জয়লাভ করেছে। জর্জ ওয়াশিংটন আমেরিকার স্বাধীনতা যুদ্ধে জয়লাভ করেছে, অ্যাব্রাহাম লিঙ্কন সিভিল ওয়ার জয়লাভ করেছে। ট্রাম্প সাহেব যদি সত্যি সত্যি ওদের মতো বড় হতে চান, এবং তার ধারণা তিনি জর্জ ওয়াশিংটনের চেয়েও এবং লিঙ্কনের চেয়েও বড় প্রেসিডেন্ট, গ্রেট প্রেসিডেন্ট, সেক্ষেত্রে তাকে একটা যুদ্ধ জিততে হবে। তো তার কিন্তু কোনো যুদ্ধ জয়লাভ করেননি, ফলে তাকে একটা যুদ্ধ এখন জয়লাভ করতে হবে বলে এই ক্যারিবিয়ান যুদ্ধ। কিন্তু আমি মনে করি মূল কারণ কিন্তু ওই তেল। ইন্টারেস্টিংলি এখন একটা মজার ঘটনা ঘটতে হচ্ছে যে সেপ্টেম্বরের গোড়ার দিকে তখন তো শুরু হয়েছে বোমা ফেলা। বোমা ফেলতে যে বোমা মানে মিসাইল ছুড়ে মারা হয়, বলা হচ্ছে যে জাহাজে করে, নৌকায় করে ড্রাগস আনা হচ্ছে, ড্রাগসের না কোনো রকম প্রমাণপত্র ছাড়া আমরা ড্রাগস সেই নৌকার মধ্যে আমরা বোমা ফেলছি, মানুষ মারছি। ইতিমধ্যে প্রায় 80 জন লোককে মারা হয়েছে, এবং এরা কারা, সিভিলিয়ান না ড্রাগ ট্রাফিকার আমরা জানি না, কোনো প্রমাণপত্র নেই। 2 জন মিসাইল মেরেছি আমরা, 8 জন মারা গেছে আর 2 জন বেঁচে গেছে। ভিডিও পেয়েছি আমরা, ভিডিও দেখতে পাচ্ছি কি 2 জন কাতরাচ্ছে, তারা মারা যায়নি। যুদ্ধের নিয়ম হচ্ছে যদি কোনো সৈন্য যুদ্ধে আহত হয়
তাকে তোমাকে রেস্কিউ করতে হবে। আর ঠিক এইখানে ঘটেছে উল্টো ঘটনা। সেই দুজন যে তখন নৌকা ধরে কোনো মতে বেঁচে আছে, তার উপরে সেকেন্ড মিসাইল আক্রমণ করা হয়েছে এবং হত্যা করা হয়েছে। প্রথমে আমরা শুনেছিলাম, নিউ ইয়র্ক টাইমস ওয়াশিংটন পোস্ট লম্বা রিপোর্ট করেছিল যে আমাদের যুদ্ধমন্ত্রী হেক্সেথ তিনি মৌখিক নির্দেশ দিয়েছেন, কিল দেম অল, সবাইকে মেরে ফেলো, ব্ল্যাঙ্কেট পারমিশন দিয়েছিলেন। কিন্তু যখন পত্রপত্রিকায় খোঁজ করা বলা শুরু হলো যে এই দুজনের কি হলো ভাই, এদের তুই মারলি কেন, এটা তো ওয়ার ক্রাইম। যুদ্ধের আইন হচ্ছে যে আহত যারা তাদেরকে রেস্কিউ না করে তুই মেরে ফেলো, দ্যাটস ওয়ার ক্রাইম। তাহলে তুমি তো ওয়ার ক্রাইম করেছো, যুদ্ধে তুমি, এটা অপরাধ একটা। তখন হেক্সেথ সাহেব বললেন যে না, আমি সেখানে ছিলাম না, আমি অর্ডার দিয়ে চলে গেছি, এবং অর্ডার দিয়েছি একজন অ্যাডমিরাল। ইন্টারেস্টিংলি এই হেক্সেথ সাহেব 2018 সালে, কিন্তু 18 সালে বা 16 সালে আমার ঠিক মনে পড়ছে না আমার, ওবামাকে দোষী সাব্যস্ত করেছিলেন যে দায়িত্ব নিতে হবে কমান্ডার ইন চিফকে, দায়িত্ব বলা যাবে না যে আমার সাবঅর্ডিনেট এই কাজ করেছে, অপরাধ তার। হেক্সেথ নিজে বলেছিলেন, তার ভিডিও রেকর্ডিং পেয়েছি আমরা। সেই হেক্সেথ এখন বলছেন যে ভাই আমার দায়িত্ব না, ওই জেনারেল, ওই অ্যাডমিরাল ছিল, সেই সিদ্ধান্ত নিয়েছে। তো ওই সেই অ্যাডমিরাল সাহেব আসবেন এই সপ্তাহে কংগ্রেসে তার বক্তব্য দিতে। কি আসলে হয়েছে, ইন্টারেস্টিংলি এই ভদ্রলোক যার কথা বলছি আমরা, যে অ্যাডমিরাল কথা বলছি, তিনি 1 মাস আগে পদত্যাগ করেছেন। রিটায়ারমেন্ট তার সময় নাই, কিন্তু তার সামনে অনেক সময় আছে, আরো কয়েক বছর বাকি আছে, তিনি রিটায়ারমেন্টে চলে গেছেন। ফলে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে পড়েছে। এবং চতুর্দিক থেকে রিপাবলিকান দাবি তুলেছেন যে এই হেক্সেথ সাহেবকে চলে যেতে হবে, অত্যন্ত ইনকম্পিটেন্ট তিনি, অযোগ্য তিনি, অদক্ষ তিনি, ব্যাপারটা মোটেই বোঝেন না, তাকে সরে যেতে হবে। এবং চাপ বাড়ছে ক্রমশ প্রেসিডেন্ট ট্রাম্পের উপরে হেক্সেথকে সরিয়ে নেবার জন্য। আপনারা জানেন এর আগে কি হয়েছিল, সিগন্যাল গেট বলি আমরা, সিগন্যাল এই আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপে তিনি হুথুদের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল, যে আমেরিকা যুদ্ধে ফেলেছিল ইয়েমেনের হুথিদের বিরুদ্ধে, তিনি সিগন্যালে ওপেন চ্যাট করছেন তিনি তার বন্ধু বান্ধবের সাথে, ইনক্লুডিং ওয়ান জার্নালিস্ট ফ্রম দ্য আটলান্টিক পত্রিকার সাংবাদিক সেই চ্যাটে ছিলেন। এবং সেই চ্যাটে, যেখানে এনিবডি ক্যান লিসেন টু, কিন্তু সিগন্যালটা সিকিউর না, সেখানে তিনি হেক্সেথ সাহেব যুদ্ধের পরিকল্পনাটা পুরো বলে দিয়েছিলেন। সেই কারণে গতকাল দেখেছি আমরা, ইন্সপেক্টর জেনারেল রিপোর্ট দিয়েছে, রিপোর্টে বলা হচ্ছে যে এই সিগন্যাল চ্যাটের মাধ্যমে এই তথ্য ফাঁস করাতে, তথ্য প্রকাশ হওয়ার ফলে আমেরিকান সেনাবাহিনীর নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারত। তার মানে একের পর এক দেখতে পাচ্ছি আমরা হেক্সেথ সাহেবের বোকামির জন্য, অযোগ্যতার জন্য, অদক্ষতার জন্য আমাদের সোলজাররাই বিপদের মুখে পড়ছে। ট্রাম্প সাহেব বলেছেন না, আমি টোটালি কনফিডেন্ট আমার সেক্রেটারির উপরে, কিন্তু চাপটা বাড়ছে। এবং এই সপ্তাহে জেনারেল অ্যাডমিরাল সাহেব আসবেন এবং সাক্ষ্য দেবেন, তিনি কি বলেন তা শোনার জন্য আমরা অপেক্ষায় আছি। থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমি বার্তা কক্ষে আমাদের জনাব সালাউদ্দিন আছেন, ওনার কাছে যাব। আপনার কাছে আমার প্রশ্ন, আপনি বার্তা কক্ষে জাতীয় আন্তর্জাতিক বিভিন্ন ধরনের তথ্য একত্রিত করছেন এবং পুরো পরিস্থিতি থেকে অবজার্ভ করেছেন। একটু বাংলাদেশ প্রসঙ্গে কথা বলতে চাই। বেগম খালেদা জিয়া শারীরিক অবস্থা সংকটাপন্ন, এবং এখন এখানে বাজে 9:41। আমরা যদি 1 ঘন্টা পেছনে যাই, তো এই মুহূর্তে সকালে ডাক্তার জুবাইদার তারেক রহমানের সহধর্মিণী যে আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা, এবং সেখান থেকেই অনেক ধরনের যে আনুষ্ঠানিকতা আছে, যে প্রসেসগুলো আছে, সেগুলো সম্পূর্ণ করে বেগম জিয়া লন্ডনে যাবেন, সেই প্রক্রিয়ার কথাও আমরা এর মধ্যে গণমাধ্যমে চলে এসেছে। তো এই অবস্থায় আপনি তো সার্বিক অবস্থা পর্যালোচনা করছেন, বিশ্লেষণ করছেন, কিছু টাইম টেলিভিশনের দর্শকদেরকে কিছু বলবেন কিনা? থ্যাংক ইউ আরিফ ভাই, এবং সাথে প্যানেলে যারা আছেন সবার প্রতি সালাম শ্রদ্ধা। যেটা বলছিলেন, ইয়েস, খালেদা জিয়ার অবস্থা খুব সংকটাপন্ন, যে কারণে যে মেডিকেল বোর্ড ফাইনাল সিদ্ধান্ত নিয়েছেন তাকে
লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, এবং লন্ডনে একটি এর আগে যে ক্লিনিকে তিনি চিকিৎসা নিয়েছিলেন সেখানে ঠিকঠাক করা হয়েছে, প্রস্তুতি সব নেওয়া হয়েছে বলে আমরা জেনেছি। এবং যেটা আপনি বলছিলেন যে জোবাইদা রহমান তিনি ঢাকায় আসছেন এবং ঢাকায় এসেই তিনি আবার আর চলেও যাবেন, জাস্ট খালেদা জিয়ার সঙ্গে খালেদা জিয়াকে সাথে নিয়ে যাওয়ার জন্যই তিনি আসছেন বলে আমরা জেনেছি। এবং আরেকটা খবর এখানে যেটা পেয়েছি, জানি না বিষয়টা নিয়ে অনেকভাবে ট্রোল করছেন, কথা বলছেন। লন্ডন থেকে জোবাইদা রহমান যে যাত্রা শুরু করেছেন সেখানে 1 ঘন্টার মতো বিলম্ব হয়েছে, এবং এখানেও বাংলাদেশে 1 ঘন্টা বিলম্ব হতে পারে। আবার এদিক দিয়ে আমরা শুনছি যে কাতার এর যে বিশেষ এয়ারলাইন্সে অ্যাম্বুলেন্সে যে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া হবে সেটাও 1 ঘন্টা লেট হয়ে যাচ্ছে। এটা নিয়ে অনেকের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব রয়েছে। তারপরেও মানে যদি মোটা দাগে বলতে চাই আমরা যে সবাই চাচ্ছেন যে খালেদা জিয়ার চিকিৎসা হোক, তিনি লন্ডনে যাক এবং তার শারীরিক সুস্থতা তিনি ফিরিয়ে আবার বাংলাদেশে আসবে, সেটা সবাই প্রত্যাশা করছেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর গত রাতে বাংলাদেশ সময় ব্রিফ করেছেন, বলেছেন সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এবং আমার মনে হচ্ছে সেটাই যে হয়তো সকালবেলার মধ্যে আমরা কিছুক্ষণের মধ্যে হয়তো আমরা জানতে পারবো যে খালেদা জিয়া হয়তো কাতার এয়ারলাইন্সে লন্ডনের দেশে রওনা দিয়েছেন, এবং তার সঙ্গে 17 জন মানে তার চিকিৎসক দল সহ অন্যান্য যারা রয়েছেন, SSF এর 2 জন সদস্য রয়েছেন, আর অন্যান্য রয়েছে 17 জন তার সঙ্গে লন্ডনে যাচ্ছেন। এবং সেখানে তারা যে অপেক্ষা করছেন, তিনি যাওয়ার পরে ডিরেক্ট তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে বলে লন্ডনের আমরা সেটা জানতে পেরেছি, সর্বশেষ খবরে পর্যন্ত রয়েছে। এবং পাশাপাশি আরেকটা জিনিস আমি যোগ করতে চাই, যেটা যে বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সংস্থা যেটা জাসাস আমরা বলি, জাসাস নামে খুব পরিচিত, জাসাস কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাংলাদেশের সকল শাখা সহ বিদেশে যত সংগঠন রয়েছে তাদের প্রতি অনুরোধ জানিয়েছেন যে জাসাসের যারা নেতাকর্মী রয়েছেন, সমর্থক রয়েছেন, তাদের প্রতি তারা রিকোয়েস্ট করেছেন যে মানে শুক্রবার আগামীকাল আমাদের রাত পহলেই শুক্রবার দিন তারা যদি সম্ভব হয় রোজা রাখার জন্য খালেদা জিয়ার জন্য এবং প্রয়োজনে দোয়া মাহফিল করার জন্য। এবং সেই প্রস্তুতি হিসেবে যুক্তরাষ্ট্র জাসাস আগামীকাল নবান্ন পার্টি হলে বিকেল 3টায় একটা দোয়া মাহফিলের আয়োজন করেছে। এবং ইতিমধ্যে জিয়া পরিষদ যুক্তরাষ্ট্র দোয়া মাহফিল করেছে। বিএনপি যদি যুক্তরাষ্ট্র বিএনপির কোনো কমিটি নেই, কিন্তু বিএনপির নামে বা অন্যান্য যে স্টেট কমিটিগুলো রয়েছে তারাও বিভিন্ন জায়গায় দোয়া মোনাজাতের আয়োজন করেছে বলে আমরা সর্বশেষ খবর জানতে পেরেছি। বাট সবার মধ্যে একটা উদ্বেগ উৎকণ্ঠা কাজ করছে, যদিও এর মধ্যে নানান ধরনের রিউমারের কথা আমরা শুনছি, ফেসবুকে নানান ধরনের কথা আসছে, যেটা নিয়েও অনেকের মধ্যে অনেক মিশ্র প্রতিক্রিয়া আমরা লক্ষ্য করছি। বাট ওভারঅল যেটা পরিলক্ষিত হচ্ছে যে সবাই কায়মানবাকে চাচ্ছে যে এই মুহূর্তে বাংলাদেশের যে রাজনৈতিক প্রেক্ষাপট ওভারঅল খালেদা জিয়ার বেঁচে থাকা দরকার, তার মতো নেতৃত্ব দরকার, এবং তার জন্য সবাই দলমত নির্বিশেষে দোয়া করছেন, তার সুস্থতা কামনা করছেন। আপনাকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা টাইম টেলিভিশনের দর্শকদের কাছে SL এর সম্মানের প্রস্তুতি, লক্ষ্য, উদ্দেশ্য এবং এই সম্মেলনে আসলে তরুণ প্রজন্মকে ইনক্লুড করা হবে কিনা আমরা মেজবাউদ্দিনের সাথে যুক্ত হতে চাই। উনি কি আমাদের ব্রডকাস্টে যারা জড়িত আছেন? ওকে, হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো যুক্ত হতে উনি পারছেন না। তো এখন আবারও এই বিশেষজ্ঞ প্যানেল যারা এখানে আছেন তাদের কাছে আমার দুটো প্রশ্ন রয়েছে। খুব স্বাভাবিকভাবে আমরা লক্ষ্য করছি যে জোহরান মামদানি একটি ঘোষণা দিয়েছিলেন যে নেতানিয়াহু নিউ ইয়র্কে আসলেই গ্রেফতার হয়ে যাবেন। আবার এদিকে নেতানিয়াহু কিন্তু বলেছেন যে নিউ ইয়র্কে উনি আসছেন। এই বিষয়ে আপনাদের কিছু বলার আছে কিনা? হাসান ভাই, আমি প্রথমে আপনার কাছে যাব, এছাড়াও যারা আছেন তারা যদি এই বিষয়ে একটু মন্তব্য করতেন। নেতানিয়াহু যদি নিউ ইয়র্কে আসেন, তিনি আসবেন ফেডারেল গভর্নমেন্টের গেস্ট হিসাবে, কেমন কেন্দ্রীয় সরকারের গেস্ট হিসাবে। মূলত তিনি আসেন জাতিসংঘের অধিবেশনে, এবং জাতিসংঘ অধিবেশনে এই অতিথিদের গ্রেফতার করার কোনো এখতিয়ার নিউ ইয়র্ক সিটির মেয়রের নেই। আর তিনি চেষ্টা করা মানে ফেডারেল গভর্নমেন্টের অথরিটিকে ইন্টারভিন করা। আমার মনে হয় না তিনি করবেন বা করতে পারবেন। 1 2 নম্বর, একটা কথা তিনি বলেছিলেন নির্বাচনী বিজয়ের স্পিচে যে আমরা ক্যাম্পেইন করি কবিতার ভাষায়, কিন্তু গভর্ন করি গদ্যের ভাষায়। উই ক্যাম্পেইন ইন পোয়েট্রি বাট গভর্ন ইন প্রোজ। মামদানি সাহেব এখন সেই প্রোজে কিভাবে গভর্ন করতে হয় তা প্রতিদিন শিখবেন। এবং আমার ধারণা যে কথা তিনি বলেছেন বাত কি বাত, ইট উইল নট বি রিয়েলাইজড।
জনাব ইব্রাহিম খোকন। এইটাই মানে রাজনীতিতে আমরা অনেক কথা বলি মাঠ গরম করার জন্য, জনগণ আমদানি, এটা আমরাও আমি এটা বলতে আনন্দ পাই, মানে ভোটারকে আমরা তো আশা করি না বা এটা কোনো বাস্তবতাও না যে আরেকটা দেশের প্রধান আসবেন এবং জনগণ আমদানি হ্যান্ডকাপ নিয়ে পিছনে পিছনে দৌড়াবেন। এই ধরনের একটা কার্টুন হইতে পারে, কিন্তু এটা রাজনৈতিক বাস্তবতা না। রাজনীতির জন্য এসব বলা এবং আইনগত ভাবে এবং রাষ্ট্রাচারের নিয়ম অনুযায়ী হাসান ভাই যেটা বলেছেন, তিনি রাষ্ট্রের অতিথি, ফেডারেল রাষ্ট্র অতিথি এবং জাতিসংঘের কাজ, এখানে একজন নগর কর্তৃপক্ষের কিছু নাই। তিনি একটা বক্তব্য বিবৃতি নিন্দা এসব দিতেই পারেন, কিন্তু এটার কোনো বাস্তবতা নেই। জি, এখন আমরা যদি বলি যে জোহরান মামদানি ট্রানজিশনাল টিমে সর্বশেষ নিয়োগ দেওয়া হয়েছে এখানে, যে বাংলাদেশিরা অলরেডি কাজ শুরু করেছে, যে একটা দক্ষ জনবল নিয়োগের ক্ষেত্রে তার একটা বড় ধরনের ভূমিকা রাখবে এরকম একটা প্রত্যাশায়। তো আপনি কি মনে করেন, আপনারা কি মনে করেন যে জোহরান মামদানির এই স্বপ্নে বাংলাদেশিদের অংশগ্রহণ সামনের দিনগুলোতে আসলে কতটুকু অগ্রসর হবে, বা এই বাংলাদেশিরা যে এইভাবে ইনভলভ হলো, তো তাদেরই বা ভূমিকা আসলে কতটুকু প্রশংসনীয় হবে বলে আপনারা মনে করেন? না, এটা আমি মনে করি এটা খুব পজিটিভ জিনিস, এবং বাংলাদেশিরা মনে করি ব্যাপকভাবে আমদানি প্রশাসনে অন্তর্ভুক্তির সুযোগ রয়েছে। এবং বাই দিস টাইম শুনেন, আমরা কমিউনিটি হিসাবে আজকে থেকে 10-20 বছর আগের অবস্থানে নেই। আমাদের মধ্যে অনেক যোগ্য মানুষ প্রস্তুত হয়েছে, বিশেষ করে নতুন প্রজন্মের, যারা এই সিরিজে কাজ করতে মোটেও আগ্রহী না। আপনি আমি তো জানি না, আমাদের এখানে যারা আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে এখানে গ্রাজুয়েশন পায়, তারা কখনোই নিউ ইয়র্ক সিটির মতো মানে সিটিতে কাজ করতে চায় না। এখানে বেতনের সীমাবদ্ধ, তারা কর্পোরেট জব চায়। তো আমি মনে করি যে এইটা মামদানি প্রশাসনে বাংলাদেশিদের মানে অংশগ্রহণটা যদি বাড়ে, তারা এই সমস্ত নাগরিক সেবায় বা নিজের যে কমিউনিটি আছে সেই কমিউনিটির সেবায় নিজেদের সম্পৃক্ত করার একটা রাজনৈতিক প্রেরণাও লাগে। আমরা বলি যে আমার ছেলে, আমার ভাতিজা, আমার বাগনা এই সিটিতে কাজ করতেছে, এইসব একটা কালচারাল বিষয় আছে। আমি মনে করি এবারই প্রথম যদি মানে সুযোগ পাওয়ার একটা সুযোগও আছে, এই সুযোগ সৃষ্টি হয়েছে। এবং এখানে যে বাংলাদেশি দেখে মানে মামদানি প্রশাসনের কারো চাকরি হয়ে যাবে আমি এটা মনে করি না। এটা ব্যাটিং সিস্টেম, তারা যাদের লোক বাছাই করা হবে সেখানে খুবই দক্ষ লোকজন যে ট্রানজিশন টিমে আছে, এবং তাকে হায়ারিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, এবং কোয়ালিফাইড অধিকতর বাংলাদেশি মানে লোকজনের পাওয়ার সুযোগ আছে। এবং এই সুযোগটা কাজে লাগিয়ে বাংলাদেশি লোকজন নিউ ইয়র্ক সিটিতে একটা ব্যাপকভাবে অন্তর্ভুক্ত। আমরা যদি জানি পুলিশ, ট্রাফিক, এই সমস্ত বিভাগে আমাদের ইতিমধ্যে অনেক লোকজন আছে, কিন্তু ওই যে নগর প্রশাসনের সিভিল জব গুলায় আরো বেশি, ইতিমধ্যে আমাদের কয়েক হাজার লোক আছেন, কিন্তু আরো নতুন এখানকার, বিশেষ করে আমি মানে বেশি এক্সপেক্ট করতেছি যে এখানকার নতুন প্রজন্মের লোক যদি বেশি ইন্টারেস্টেড হয়, সেটা আমাদের জন্য আগামীতে বেশি ফল দিয়ে আসবে। এবং এটা একটা যোগসূত্র হচ্ছে যে এবার মামদানির মানে ক্যাম্পেইনে, নির্বাচনী ক্যাম্পেইনে প্রচুর ইয়াং স্টার কাজ করেছে, যাদের জন্ম বা বেড়ে ওঠে এখানে, এবং তারা যদি সিটির কাজকর্মের ব্যাপারে আগ্রহী ওঠে, এটা আমাদের কমিউনিটির জন্য যেমন লাভবান, তাদের জন্য লাভবান। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমি অনুষ্ঠান শেষ করব। আরিফ ভাই, আমি এই প্রসঙ্গে একটা বিষয় একটু অ্যাড করতে চাই, যে আমি যতদূর জানি যে আন্তর্জাতিক অপরাধ আদালত যেটা রয়েছে, যেটা আইসিসি হিসেবে আমরা জানি, হাসান ভাই চমৎকার বলেছেন, যুক্তির কথা বলেছেন, এই আইসিসির কিন্তু যুক্তরাষ্ট্র কিন্তু স্বাক্ষর করেনি আইসিসি, যে কারণে এখানে একটু প্রশ্ন রয়েছে যে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য না হয় এই যে আদালত যে পরোয়ানা জারি করেছে, সেই ক্ষেত্রে নেতানিয়াহুকে গ্রেপ্তারের এখতিয়ার মামদানি মানে নিউ ইয়র্ক সিটির মেয়রের কতটুকু রয়েছে, সেটাও কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ বিষয়। আপনাকে ধন্যবাদ। এভাবে অ্যাড করলেই আসলে আলোচনা অনেক প্রাণবন্ত হয়ে ওঠে এবং অনেক তথ্য চলে আসে। আমি একটি প্রশ্নের মধ্যে দিয়ে আজকে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠান শেষ করব। এখানে যে বিশেষজ্ঞ প্যানেল আছেন, তারা আমার মনে হয় এই প্রশ্নের একটা গঠনমূলক উত্তর আপনারা দেবেন, যৌক্তিক এবং গঠনমূলক। আপনারা যুক্তরাষ্ট্রে থাকলেও বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের আভ্যন্তরীণ অবস্থা, অনেক কিছুই কিন্তু আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করি, এবং একটা আলাদা রকম ভাবেই সত্যিকার অর্থে গঠনমূলক আলোচনা করি। আমি জনাব হাসান ফেরদৌস, ইব্রাহিম চৌধুরী খোকন এবং সালাউদ্দিন ভাই, আপনারা যারা আছেন, আমি বলবো যে এই যে তারেক রহমানের দেশে না আসা, তার সহধর্মিনীর
দেশে আসা, বেগম জিয়াকে নিয়ে যাওয়া, এটা আসলে সার্বিকভাবে ইফেক্টটা কি ভালো হচ্ছে রাজনীতির মাঠে? অর্থাৎ সন্তান মাকে নিতে আসবে, এটাই তো স্বাভাবিক। যে সমস্যাগুলোর কথা বলে বা রিজনগুলোর কথা বলে একটা ভিন্ন রকম আবহ তৈরি হলো, এটা নিয়ে আপনাদের কিছু বলার আছে কিনা জনাব হাসান ফেরদৌস? এ নিয়ে তো আমরা কথা বলেছি, তাই এবং তারেক নিজেও ব্যাখ্যা করে বুঝিয়ে বলেছেন কি, এটা আমার উপর নির্ভর করে না। উনি তো স্পষ্ট করে বলেছেন। কেন করে না তার উত্তর আমরা জানি না, আমরা স্পেকুলেট করতে পারি, আমরা এই নিয়ে আগেও স্পেকুলেট করেছি, আমি সে আলোচনা যাব না, এটা আমরা তারেকের উপর ছেড়ে দিই। এটা কি হতে পারে তারেকের মা মারা যাচ্ছেন তা জানা সত্ত্বেও তারেক এটাকে ইগনোর করছে, উপেক্ষা করছে, নেগলেক্ট করছে? হতে পারে না, নিশ্চয়ই কোনো খুব গভীর গূঢ় কারণ আছে যে কারণে তিনি আসতে পারছেন না। তবে এই টপিকটা ইম্পর্টেন্ট, তা হচ্ছে যে বিপদ জেনে সেই বিপদকে ফেস না করা খুব সাহসী রাজনীতিকের লক্ষণ নয়। তারেকের মা খালেদা জিয়া এখন জাতীয় নেত্রী উঠেছেন কিভাবে? বারবার তিনি সকল বিপদকে অগ্রাহ্য করেছেন না, মৃত্যুকে অগ্রাহ্য করেছেন। তার পিতা মৃত্যুবরণ করেছেন, আর সেখানে তারেক রাজনৈতিক কারণে বা অন্য কারণে, ধরা যাক নিরাপত্তার কারণে আসতে পারবে না, এটা খুব একটা বুদ্ধিমানের কথা না, যুক্তিপূর্ণ কথা না, এবং আমার মতে সাহসী মানুষের কথা না। জনাব ইব্রাহিম চৌধুরী খোকন। আমি অনেকটাই হাসান ভাইয়ের সাথে একমত, কিন্তু আমি শুধু মনে করি যে মানুষের ব্যক্তিগত এবং পারিবারিক সংকট, এবং যেহেতু জিয়া পরিবার, তারেক জিয়া বা বেগম খালেদা জিয়া তারা রাজনীতির সাথে জড়িত, তাদের মানে ব্যক্তিগত বিষয়টা রাজনৈতিক এসে যায়। কিন্তু আমরা এই স্পর্শকাতর বিষয়ে এটার জন্য আগামীতে তারেক জিয়াকে রাজনৈতিক মূল্য দিতে হবে, এটার জন্য রাজনৈতিক মূল্য দিতে হবে, এটা তার দলের মধ্যে এবং জনগণের মধ্যে। কিন্তু এই মুহূর্তে তারা ব্যক্তিগতভাবে সংকটে আছেন। একজনের মা, তার মায়ের প্রতি তার ভালোবাসা আমার মায়ের প্রতি ভালোবাসার চেয়ে কোনো অবস্থায় কম না, এবং তিনি কেন ঝুঁকি নিতে পারলেন না সেটা হয়তো তিনি পরে রাজনৈতিক ভাবে ব্যাখ্যা করবেন। এই ব্যাখ্যাটা দেশের জনগণ তার অনুসারে কিভাবে নিবে সেটা পরে দেখবো। কিন্তু এই মুহূর্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তারেক জিয়ার তার এই ব্যক্তিগত সিদ্ধান্তকে, পার্সোনাল স্পেসটাকে আমি রেসপেক্ট করতেছি, এবং এটাও ঠিক যে বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই সংকটজনক। তার টিমের সাথে যারা যাচ্ছেন তাদের একজনের সাথে আমি আলাপ করলাম, তিনি সাথেই যাচ্ছেন। আমি বললাম যে আপনি কি জানেন যে কি অবস্থা আছে? তো উনারও কণ্ঠস্বরে যেটা যে বোঝা গেল যে বাস্তবতাটা খুবই খুবই নাজুক, এবং এই অবস্থায় তাকে নিয়ে চিকিৎসা ওখানে নেওয়া, নিয়ে ফিরে আসা, এটার ব্যাপারে নিশ্চয়ই ডাক্তারের সিগন্যাল দিয়েছেন, অথবা তারেক যা দেখতে চাচ্ছেন। তো এই বিষয়টা তারা কিভাবে পার করবেন এটা আমরা দেখি, এবং এটার পিছনে কোনো রাজনীতি আছে কিনা এটা নিয়েও পরে আলোচনা হবে। এই মুহূর্তে আমরা একজন নারী, বৃদ্ধ নারী, তিনি অবভিয়াসলি তার মুক্তি কামনা করছে, এবং তাদের পার্সোনাল স্পেস, পার্সোনাল সিদ্ধান্তকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে রেসপেক্ট জানাচ্ছি। জনাব সালাউদ্দিন। থ্যাংক ইউ আরিফ ভাই, জনাব হাসান ভাই এবং ইব্রাহিম ভাই যে কথা বলেছেন পূর্ণ আমি একমত পোষণ করি। তারপরে আমার কাছে আমার এই ক্ষুদ্র এই অভিজ্ঞতায়, বিদ্যা বুদ্ধিতে যেটুকু আমার কাছে মনে হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে যেটা অভাব আমি মনে করি, আস্থা এবং বিশ্বাসটা। বাংলাদেশের রাজনীতিতে কারোর প্রতি কারোর আস্থা বিশ্বাস নেই। আজকে আমি বলছি যে মারা গেছে, কাল বলছি যে অমুকের সাথে মারা যায় না, আমি আছি, কাল আমি থাকবো না, পশু থাকবো, কার সঙ্গে যাব না যাব। এই যে তারেক জিয়ার বিষয়টা, যেটা একদম আসলে বিষয়টা খুবই মানবিক, এবং হাসান ভাই যেটা বললেন, বাট বটম লাইন সেটাই যে তারেক জিয়াকে তো ফেস করতে হবে সব কিছুই। জিয়াউর রহমান রাজনীতি, আমার কাছে যেটা মনে হয়, রাজনীতি যারা করেন, রাজনীতিবিদদের পিছনে পিছনে ঘুরে আপনার জেলখানা, পিছনে ঘুরে পুলিশ, আর পিছনে ঘুরে মৃত্যু, এটা অপ্রিয় হলেও কথাটা কিন্তু চরম সত্য। আমরা দেখেছি আমাদের দেশের কথা যদি বলি, বঙ্গবন্ধু তো মৃত্যু দিয়েই তার জীবনটা শেষ করেছেন, জিয়াউর রহমান মৃত্যু হয়েছে, বাট আই ডোন্ট নো তার যে কেন কি কারণে সেটা আসছেন না। বাট বটম লাইন এটা যে তার খুব দরকার ছিল এই সময়, আমি ব্যক্তিগত মনে করি এটা আসতে পারলে ভালো হতো। বাট সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতিতে আমরা কেউ দেশপ্রেমিক হতে পারিনি এখনো, আমরা কেউ কার উপর আস্থা আনতে পারিনি।
এসএসএফ এর উপর আমরা বিশ্বাস রাখতে পারি না, বাংলাদেশের পুলিশের উপরে আজকে আমরা আস্থা রাখতে পারছি না, ডক্টর ইউনূস সরকারের উপরে আমরা আস্থা রাখতে পারছি না, জিনিসপত্রের দাম বাড়তেছে, এই খুন খারাপি হচ্ছে, কত কিছু কিভাবে আমরা গুলিয়ে ফেলতেছি। কিন্তু আমাদের টার্গেটটা কি? এই সংস্কার করতে করতে আমরা কোথায় নিয়ে যাচ্ছি? আজকে খালেদা জিয়ার যে অবস্থা সৃষ্টি হয়েছে, এক একজন এক এক কথা বলে, এক এক সময় এক এক বক্তব্য আমাদেরকে বিভ্রান্ত করছে, কিন্তু একটা বিশ্বাসযোগ্য কথাটা কিন্তু আমরা এখনো বিশ্বাসযোগ্য করার মতো পাচ্ছি না। এটাই আমার ব্যক্তিগত অভিমত। শেষ করবো একটা ইনফরমেশন দিয়ে, আমি একটু শেষ করতে চাই আমার বক্তব্যটা, যে আমরা জানি যে আমাদের বাংলাদেশি কমিউনিটির ওজন পার্কে এই যে একটা যে বাংলাদেশি একটা ছেলেকে পুলিশ গুলি করে হত্যা করেছিল, সেই উইন রোজারিও, তার সে অটিস্টিক ছিল, একটা যুবক, সেই দুই পুলিশের বিরুদ্ধে অভিযোগও গঠন করা হয়েছিল। কিন্তু এই কিছুক্ষণ আগে আমি একটা খবরে আমি জানলাম এই অভিযুক্ত দুই পুলিশকে সাসপেন্ডও করা হয়েছে এনআইপিডি থেকে। কিন্তু অ্যাটর্নি জেনারেল আমাদের যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক স্টেটের লেটিসিয়া জেমস, তিনি বলেছেন তাদের বিরুদ্ধে, ওই দুই পুলিশ অফিসারের বিরুদ্ধে কোনো অভিযোগ গঠন করা হচ্ছে না। এটা নিয়ে ড্রাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে। আমি জানি না আমাদের কমিটির মধ্যে কি প্রতিক্রিয়া হবে, বাট আমরা এই উইন রোজারি হত্যার বিচার চাই। থ্যাংক ইউ। জনাব সালাউদ্দিন, অনেক তথ্য দিয়ে টাইম এক্সক্লুসিভ অনুষ্ঠানকে আপনি সমৃদ্ধ করলেন। এছাড়া আপনাকে ধন্যবাদ, এবং জনাব হাসান ফেরদৌস, জনাব ইব্রাহিম চৌধুরী খোকন, যারা যারা এখানে অংশগ্রহণ করেছেন সবাইকে ধন্যবাদ এই আয়োজনে থাকার জন্য। দর্শক, গৃহবধূ থেকে 3 বারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া সারা দেশের মানুষের কাছে একটি অন্যরকম নাম, কারণ তিনি কোনো কিছুর সাথে আপোষ করতে শেখেননি, কাউকে শেখানোনি। নিজের আদর্শ এবং মতবাদের কারণে নিজ সক্রিয়তায় রাজনীতির মাঠে একটি অন্যরকম নাম। তার অবস্থা এখন সংকটাপূর্ণ। সারা দেশ দোয়া করছেন সুস্থ হয়ে যাওয়ার জন্য। আমরা টাইম টেলিভিশন পরিবার তার রোগ মুক্তির জন্য দোয়া করছি মহান সৃষ্টিকর্তার কাছে, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন। দেশের রাজনীতিতে অনেক কিছুই দেয়ার আছে, তার পুরো দেশ তাকিয়ে আছে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাইম টেলিভিশনের সঙ্গে থাকুন।